স্বাধীনতার শুরুর দিকেই এক অস্থির সময় পার করে বাংলাদেশ। নেতা হিসেবে সফল শেখ মুজিবুর রহমান শাসক হিসেবে ব্যর্থ হন, যার ফলে বাংলাদেশ 1972 থেকে 1975 সময়টা সুখকর তেমন কিছু সাক্ষী হতে পারেন। 75-এ ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও এর কিছুকাল পর বাংলাদেশের হাল ধরেন আরেকজন শাসক, যিনি সেনাবাহিনী থেকে উঠে এসে দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি জিয়াউর রহমান। জিয়াউর রহমান তার শাসনতান্ত্রিক দক্ষতা, সততা এবং দূরদর্শী কিছু সিদ্ধান্তের জন্য এখনো মানুষের মনে টিকে আছেন। কিন্তু শাসক থাকাকালীন সময়ে একের পর এক সেনা অভ্যুত্থান দমন করতে গিয়ে জিয়ার হাতেও কিন্তু রক্তের দাগ লেগেছে। অভিযোগ আছে নির্বাচনকে কলুষিত করার ক্ষেত্রেও। তো চলুন আপনাদের বহুল আকাঙ্ক্ষিত জিয়াউর রহমানের শাসনামলের সেই 1975 থেকে 1981 সাল এই সময়টা নিয়ে একটু আলোচনা করি। আওয়ামী সমালোচকরা 1972 থেকে 75 এই সময়টা যতটা জোর দিয়ে আলোচনা করে, 75 থেকে 81 পর্যন্ত সময়টা ততটা জোর কিন্তু দেয় না। তো আজকে আমরা সেখানে জোর দেব এবং জিয়াউর রহমানকে আমরা মোট 3টি ফেজে জানার চেষ্টা করব। প্রথমত, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ এবং ভূমিকা। দ্বিতীয়ত, জিয়াউর রহমানের ক্ষমতা আরোহণের যে প্রক্রিয়া সেটা। তৃতীয়ত, ক্ষমতা স্থায়ী করার পর জিয়াউর রহমানের নানান রকম সংস্কার কাজ। চলুন আলোচনা শুরু করি। তো মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ এবং ভূমিকা নিয়ে আপনারা কম বেশি সবাই জানেন, তাই এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। পাকিস্তান আর্মির মেধাবী অফিসার জিয়াউর রহমান যুদ্ধে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করে। যেই বিদ্রোহের পরিকল্পনা আগে থেকেই ছিল। কর্নেল অলি আহমেদ তারেক সাক্ষাৎকারে বলেন, 25 মার্চ যুদ্ধ শুরু হলে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে বসে। এরপর 27 তারিখ জিয়াউর রহমান বেতারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। The independence of Bangladesh on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman. বিশ্লেষকদের আলোচনা থেকে যতদূর জানা যায়, তিনি দুইবার স্বাধীনতার ঘোষণা করেছিলেন। প্রথমবার তিনি নিজের নামে করেন এবং পরের বার ঘোষণাটি পাঠ করেন শেখ মুজিবের নামে। খুবই স্বাভাবিক, যেহেতু ওই সময় শেখ মুজিব এই অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত নেতা ছিলেন, তাই স্বাধীনতা ঘোষণার অধিকার শেখ মুজিবেরই ছিল। কিন্তু 25 মার্চ মধ্যরাতে তাকে গ্রেফতার করা হলে তার পক্ষে আপামর জনগণকে শুনিয়ে ভাষণ দেওয়া সম্ভব হয় না। তাই 26 এবং 27 তারিখ শেখ মুজিবের পক্ষে বেশ কয়েকজন মানুষ স্বাধীনতার ঘোষণা দেন। সাধারণ মানুষ বিচ্ছিন্নভাবে এক এক সময় এক একজনের ঘোষণা শুনেছেন, কিন্তু এদের মধ্যে আর্মি অফিসার পরিচয়ে জিয়ার ঘোষণাটা মানুষের মনে অনেক বেশি দাগ কেটেছে অন্যান্য রাজনৈতিক নেতাদের ঘোষণার চাইতেও। জিয়া যখন নিজের আর্মি পরিচয় দিয়ে বলেন উই রিভোল্ট, সাধারণ মানুষের মনে তখন একটাই চিন্তা যে যুদ্ধ বেঁধে গেছে। সো কে ঘোষণা দিল সেটা নিয়ে তারা আর খুব একটা চিন্তা করেনি এবং জিয়ার ঘোষণার মাধ্যমেই বাঙালি সামরিক এবং আধা সামরিক বাহিনীর মধ্যেও একটা শক্তি কাজ করেছিল। তো জিয়াউর রহমান 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ শুরু করেন। এরপর ব্রিগেড ফোর্স গঠন করা হলে তিনি জেড ফোর্সের নেতৃত্ব দেন। চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন গেরিলা আক্রমণ এবং কৌশলী আক্রমণ জিয়ার নির্দেশেই হয়েছে। 16 ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণের প্রায় 2 ঘন্টা আগেই সিলেটে জিয়া এবং মিত্র বাহিনীর নিকট প্রায় 6500 পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল। তো মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য যুদ্ধ পরবর্তী বাংলাদেশ সরকার জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম সেটা প্রদান করে জিয়াউর রহমানকে। যুদ্ধ শেষে জিয়া 8-10 জন পেশাদার সৈনিকের মতো ব্যারাকে ফিরে যান। 72 সালে শেখ মুজিব জিয়াকে সেনাবাহিনীর উপপ্রধান এবং কে এম শফিউল্লাহকে সেনা প্রধান করেন। মূলত জিয়া এবং কে এম শফিউল্লাহ দুজনেই একই ব্যাচের আর্মি অফিসার ছিলেন। সাধারণত আর্মি কালচারে দেখা যায় ব্যাচমেট কেউ সেনাপ্রধান হয়ে গেলে ব্যাচমেটের অধীনে জুনিয়র অফিসার হিসেবে বাকিরা থাকতে চায় না, অনেকে সেখানে অবসর নিয়ে নেন। কিন্তু জিয়াউর রহমানের সেরকম চিন্তা ভাবনা ছিল না। তিনি চাকরি করে সংসার চালাবেন এরকম সাদামাটা একটা চিন্তা ভাবনা ছিল তার মধ্যে। আবার অনেকে জিয়ার এই জুনিয়র হিসেবে ব্যাচমেটের অধীনে থেকে যাওয়াটাকে দূরদর্শী হিসেবে কিন্তু দেখেন। তো 71 থেকে 75 পর্যন্ত জিয়ার মধ্যে কোনো রাজনৈতিক অভিলাষ প্রত্যক্ষ করা যায়নি। এমনকি 15 আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের খবর শুনে জিয়া শান্ত গলায় বলেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। তো 15 আগস্টের ভোরে কিন্তু 3 বাহিনীর প্রধানের সাথে জিয়াকেও রেডিও স্টেশনে নিয়ে যাওয়া হয়। সকলেই সেখানে রাষ্ট্রপতি খন্দকার মুশতাকের প্রতি আনুগত্য স্বীকার করেন। কিন্তু এরপরেও দেখা যায় 9 দিন পর সেনাপ্রধান কে এম শফিউল্লাহকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন এর পেছনে ভিন্ন কিছু ছিল কিনা তা জানা যায় না, তবে কে এম শফিউল্লাহ শেখ মুজিবের ঘনিষ্ঠ ছিলেন, এজন্যই হয়তো তাকে পদ থেকে সরানো হয়েছে। আর ওদিকে কে এম শফিউল্লাহকে সরানোর পর ফসল উঠে মূলত জিয়াউর রহমানের ঘরে। পদাধিকার বলেই সেনাপ্রধান নিয়োগে এগিয়ে থাকেন মেজর জিয়া। সেই সাথে কাজে দিয়েছে সৈনিকদের মধ্যে তার এক ধরনের গ্রহণযোগ্যতা। তো সেনাপ্রধান হয়ে গেলেন এবং সেনাপ্রধান হওয়ার পরেই যে পুরো ক্ষমতা তিনি পেয়ে গিয়েছিলেন
তেমনটা বলা যায় না, বরং সে সময় সেনাবাহিনীর মধ্যে বেশ অন্তকোন্দল ছিল। এই অন্তকোন্দলের কারণটা বোঝা খুবই জরুরি। দেখুন, স্বাধীন বাংলাদেশের মোট সেনা অফিসার ছিল 1400, যার মধ্যে 1100 ছিলেন পাকিস্তান ফেরত, যারা যুদ্ধের পরে দেশে ফিরেছেন। বাকিরা মুক্তিযোদ্ধা সেনা অফিসার। সো সেনাবাহিনীর ভেতরে একটা প্রপার ইউনিটি তখন ছিল না। ওদিকে শেখ মুজিব সরকারও কিন্তু সেনাবাহিনীকে কিছুটা কম গুরুত্ব দিয়েছিল, সেটাও এই সেনাবাহিনীর ভেতরের ইউনিটি না থাকার একটা বড় কারণ। তো মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের মধ্যে জনপ্রিয় 3 জন ছিলেন মেজর জিয়া, খালেদ মোশাররফ এবং KM শফিউল্লাহ। এদের মধ্যে আবার স্পষ্ট বিরোধ ছিল। তো শীর্ষ পর্যায়ের এই গ্রুপিং এর ফলে অধীনস্থ সৈনিক এবং অফিসারদের মধ্যেও গ্রুপিং দেখা যায়। খন্দকার মুশতাক যখন KM শফিউল্লাহকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিলেন, তখন শীর্ষ পর্যায়ের দ্বন্দ্ব টিকে থাকলো শুধুমাত্র মেজর জিয়া এবং খালেদ মোশাররফের মধ্যে। যাই হোক, খন্দকার মুশতাক প্রেসিডেন্ট হলেন এবং জিয়া হলেন সেনাপ্রধান, কিন্তু কার্যত দেশ চালাচ্ছিল 15 আগস্ট হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ফারুক এবং রশিদ। তারা রীতিমতো বঙ্গভবনে ঘাঁটি গেড়ে বসেছিলেন। খন্দকার মুশতাকও নিজের নিরাপত্তার স্বার্থে এই অফিসারদেরকে নিজের আশেপাশে রাখার ক্ষেত্রে আগ্রহী ছিলেন। বঙ্গভবনের নিরাপত্তায় মোতায়েন করা ছিল ট্যাঙ্ক। এদিকে আবার কিছু জুনিয়র অফিসারের এভাবে বঙ্গভবনে গেড়ে বসাটাকে ভালোভাবে নেয়নি সেনাবাহিনীর অন্য অংশরা। তো সেনা সদস্য হওয়ার পরেও ক্যান্টনমেন্টের সেনাদের সাথে দূরত্ব বাড়ছিল বঙ্গভবনের সেনাদের। তো ক্যান্টনমেন্টে তখন আবার খালেদ মোশাররফ এবং সাফায়েত জামিলের বেশ দাপট ছিল। তাদের ভাষায় এক দেশে দুটি সেনাবাহিনী বিরাজ করছিল তখন, একটা বাহিনী ক্যান্টনমেন্টে আর একটা বঙ্গভবনে। এই দুই অংশের মধ্যে বিবাদ ক্রমেই বাড়ছিল। তৎকালীন সামরিক উপদেষ্টা আতাউল গনি উসমানী এবং সেনাপ্রধান জিয়াউর রহমান এই বিবাদমান দুই পক্ষের মাঝে সমঝোতার পক্ষে ছিলেন। তারা দুই দলের সাথে এক ধরনের দূরত্ব এবং নিরপেক্ষতা রক্ষা করে চলছিলেন। কিন্তু 2 নভেম্বর ঘটনা পাল্টে যায়। বঙ্গভবনের নিরাপত্তায় থাকা কিছু সৈন্য বঙ্গভবন ছেড়ে চলে যেতে থাকে। রশিদ ফারুকরা বুঝতে পারেন যে তারা সমর্থন হারাচ্ছে। খন্দকার মুশতাকও বুঝে ফেলে যে পরিস্থিতি উত্তাল, কিছু একটা হতে যাচ্ছে। আর এরই মধ্যে রশিদ ফারুক ছাড়া পুরো সেনাবাহিনীর সমর্থন হারিয়ে ফেলে সরকার, সেই সাথে সমর্থন হারায় বাকি দুইটা বাহিনীরও। আরেকটি অভ্যুত্থান একেবারে দ্বার প্রান্তে। এবং এই পরিস্থিতিতে কর্নেল রশিদ বুঝে ফেলেন যে তাদের পরাজয় আসন্ন। তিনি সেনাপ্রধান জিয়াকে বঙ্গভবনে আসার জন্য অনুরোধ জানান। জিয়া তার নিরপেক্ষতা বজায় রাখার জন্য সেখানে যেতে অস্বীকৃতি জানায় এবং তার এই নিরপেক্ষতায় কিন্তু পরবর্তীতে দুইটা পক্ষের কাছেই তার অবস্থানটা ধরে রেখেছিল। তো জিয়া না আসলেও সেখানে সমঝোতা করিয়ে দেওয়ার জন্য আসেন আতাউল গনি উসমানী। আর এদিকে তিনি আসার পর খালেদ মোশাররফের সাথে নেগোসিয়েশন শুরু হয়। তার মানে আশা করি এখন বুঝতে পারছেন যে এবারের অভ্যুত্থানটা ঘটাচ্ছে মেজর খালেদ মোশাররফ। কিন্তু অভ্যুত্থান ঘটালেও খালেদ মোশাররফ কিন্তু পুরো সরকারকে উদ্ধার করতে চাচ্ছিলেন না। তিনি খন্দকার মুশতাককে প্রেসিডেন্ট হিসেবে রাখতে চাইলেন, তবে তার প্রধান দুইটা দাবি ছিল। প্রথমত, পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনে মুক্তিযুদ্ধে সহযোগিতা করা দেশ যেমন ভারত এবং রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করতে হবে। দ্বিতীয়ত, যেটা মূলত আসল দাবি, সেটা হচ্ছে সেনাপ্রধানের পদ থেকে মেজর জিয়াকে অপসারণ করতে হবে। তো নতুন সেনাপ্রধানের জন্য আবার কারণ নামও প্রস্তাব করা হয় না, কিন্তু পদাধিকার বলে ঢাকার CGS খালেদ মোশাররফই সেনাপ্রধান হিসেবে জিয়ার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়েছিলেন। তো বঙ্গভবন আর ক্যান্টনমেন্টের মধ্যে যখন এসব দেন দরবার চলছিল, জিয়াউর রহমানকে তখন খালেদ মোশাররফের সমর্থক গোষ্ঠী হাউস অ্যারেস্ট করে রেখেছিল। তার বাসার টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছিল। কথিত আছে এ সময় জিয়াউর রহমান সেনাপ্রধান পদ থেকে পদত্যাগ করতে রাজিও ছিলেন, শর্ত দিয়েছিলেন নিজের নিরাপত্তা আর পেনশন সুবিধা নিশ্চিতের। এত বড় পদ থেকে পদত্যাগ করার শর্ত কেবল পেনশন সুবিধা? উপস্থিত অফিসাররা বেশ অবাকই হয়েছিলেন। আর এদিকে বঙ্গভবনে খালেদ মোশাররফের দেওয়া শর্তগুলো মানতে পারছিলেন না খন্দকার মুশতাক এবং পরিস্থিতি ঘোলাটে দেখে তিনি পদত্যাগ করে বসেন। যেহেতু রাষ্ট্রপতি পদে তিনি আর নেই, তাই এই অজুহাত দেখিয়ে কাউকে নতুন করে নিয়োগ দেওয়া অথবা জিয়াকে বরখাস্ত করতে তিনি অস্বীকৃতি জানান। MAG উসমানীও জানালেন, যেহেতু রাষ্ট্রপতি নিজেই পদত্যাগ করে ফেলেছে, তাই কার্যত উপদেষ্টার আর কোনো ক্ষমতাই নাই, তাই তিনিও কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়ে দেন। মানে অভ্যুত্থান ঘটিয়েও খালেদ মোশাররফ কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না। এদিকে আবার ছড়িয়ে পড়ে যে খালেদ মোশাররফের নেতৃত্বের এই অভ্যুত্থানে ভারতের ইন্ধন আছে। কেউ কেউ ধারণা করতে শুরু করেন যে ভারতের সমর্থন নিয়ে তাজউদ্দিনের নেতৃত্বে জাতীয় 4 নেতা জেলে বসেই বিদ্রোহী সরকার গঠন করবেন। জানিয়ে রাখা ভালো, শেখ মুজিবকে হত্যার সময় জাতীয় 4 নেতাকেও কিন্তু গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছিল। আর এই গুজবের ভিত্তিতেই কেন্দ্রীয় কারাগারের ভেতরে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। দেখেন, ইতিহাস বেশ জটিল এবং মজার। যখন জিয়া সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন, একই রাতে কিন্তু জাতীয় 4 নেতাকেও সেই সেনাবাহিনীর নির্দেশেই হত্যা করা হয়। যদি জিয়াকে বন্দী না করে সেদিন হত্যা করা হতো, তাহলে আজকের আওয়ামী লীগ হয়তো জেল হত্যা দিবসে জিয়াকেও শ্রদ্ধাভরে স্মরণ করতো। আর জিয়া না থাকলে তো এদিকে বিএনপির জন্মই হতো না। তো আবার আমরা একটু বঙ্গভবনে ফিরে আসি। খালেদ মোশাররফ এবং খন্দকার মুশতাকের মধ্যে যখন কোনোভাবে সমঝোতা হচ্ছিল না, তখন মেজর হাফিজ দায়িত্ব নিয়ে একটা সমঝোতা এনে দিলেন দুই পক্ষকেই। সমঝোতা মতো দেশ চলবে খালেদ মোশাররফের কথায়, আর এদিকে 15 আগস্টে খুনের সাথে জড়িতদের দেশের বাইরে রাজনৈতিক নির্বাসনে যাওয়ার সুযোগ দেওয়া হবে, মানে সেফ এক্সিট আর কি, এবং তাদের দেশ ছাড়ার সুযোগ দেওয়াও হলো।
সমঝোতা মতো যেহেতু খালেদ মোশাররফের কথায় দেশ চলবে, তাই তিনি আবারও খন্দকার মুশতাককে প্রেসিডেন্ট হিসেবে চাইলেন। সেনাবাহিনীর সমর্থন আর মন্ত্রী পরিষদের সম্মতির শর্তে মুশতাক তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে রাজিও হলেন। কিন্তু পরের দিন মন্ত্রিপরিষদ খন্দকার মুশতাককে অন্ধভাবে সমর্থন না দিয়ে কেউ কেউ তার সমালোচনা করে বসে। শেখ মুজিবের খুনিদের পালিয়ে যেতে সহযোগিতা আর জেল হত্যার দায় এসে পড়ে খন্দকার মুশতাকের কাঁধে। আর এমন সময় সশস্ত্র 5 জন সৈন্য নিয়ে কর্নেল সাফায়েত জামিল এসে একই অভিযোগে খন্দকার মুশতাককে গালিগালাজ করেন, হত্যার হুমকি দেন। অবশেষে খন্দকার মুশতাক লিখিতভাবে পুনরায় পদত্যাগ করতে বাধ্য হন। মানে একবার শর্ত দিয়ে প্রেসিডেন্ট পদে বসানো হলো এবং বসিয়েই আবার থেকে বরখাস্ত করা হলো। মাঝখান থেকে শেখ মুজিব হত্যাকারীরা দেশ ছাড়ার সুযোগ পেয়ে গেল, ওদিকে জেলের ভিতরে 4 নেতাকে খুনও করা হয়ে গেল। মানে একটা সিনেমা আর কি। এরপর কর্নেল সাফায়েত জামিলের প্রস্তাবে 5ই নভেম্বর নতুন প্রেসিডেন্ট হন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। খেয়াল করে দেখেন, জামিল খালেদরা কিন্তু রাষ্ট্র ক্ষমতা ঠিকই দখল করেছিল, কিন্তু পরিস্থিতির উপর তারা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারছিল না। এইটা তারা নিজেরাও আঁচ করতে পেরেছিলেন। আর আঁচ করতে পেরেই নিরাপত্তার জন্য রংপুর ক্যান্টনমেন্ট থেকে 2টি রেজিমেন্টকে ঢাকায় ডেকে পাঠানো হয়। কিন্তু 2টো রেজিমেন্ট ঢাকায় আসার আগেই কর্নেল তাহেরের দিক নির্দেশনায় 6 নভেম্বর ঘটে সিপাহী জনতার বিপ্লব। মানে বুঝতে পারতেছেন, 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে একের পর এক বিপ্লব হচ্ছিল। তো 72 থেকে 75-এর সময়গুলো নিয়ে সৈনিকরা আগে থেকে বিরক্ত ছিল। 15 আগস্ট এবং 3রা নভেম্বরের এই যে অভ্যুত্থান, এইটাকে সৈনিকরা ভিন্ন ভিন্ন সেনা সদস্যদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের কারসাজি হিসেবে অভিহিত করে থাকেন। তাই এবার আর অফিসার না, সৈনিক জনতা মিলে অভ্যুত্থান ঘটানোর প্ল্যান করে। তাদের এই অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল প্রথমত খালেদ মোশাররফকে উৎখাত করা, দ্বিতীয়ত জিয়াউর রহমানের মুক্তি এবং তৃতীয়ত জাতীয় সরকার গঠন করা। এবং অভ্যুত্থানের উদ্দেশ্যে সৈনিকরা অফিসারদের চোখের সামনে থেকেই অস্ত্রাগারের অস্ত্র লুট করে। পরিস্থিতি বুঝে খালেদ মোশাররফ রাতেই সাফায়েত জামিলকে সাথে নিয়ে বঙ্গভবন থেকে 10ম বেঙ্গল রেজিমেন্টে চলে যান। সেখানে বক্তব্য দিয়েও তিনি সৈনিকদেরকে নিজের পক্ষে আনতে পারেননি, উল্টো নিজেই সৈনিকদের হাতে নিহত হন। এদিকে জিয়াকে উদ্ধার করে সৈনিকরা 2nd ফিল্ড আর্টিলারি সদর দপ্তরে নিয়ে আসে। মানে 1975 সালে ফারুক রশিদের বিপ্লব, এরপর এর প্রতি বিপ্লবে খালেদ মোশাররফের অভ্যুত্থান এবং খালেদ মোশাররফের বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান ঘটে। আর এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল আবু তাহের। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধে পা হারিয়েছেন এবং 1972 সেনাবাহিনী ছেড়ে জাসদে যোগ দিয়েছিলেন। সেনাবাহিনীতে না থাকলেও সেনাবাহিনীর মধ্যে বেশ ভালো ইনফ্লুয়েন্স ছিল কর্নেল তাহেরের। বলে রাখা ভালো, রাজনৈতিক দলের সাথে সেনাবাহিনীর এই যে যোগাযোগ, এইটা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ ছিল। তো সবকিছু জেনেও হাউস অ্যারেস্ট হওয়ার আগ মুহূর্তে মেজর জিয়া টেলিফোন করেছিলেন এই তাহেরের কাছে এবং তারপর তিনি তাহেরের কাছে কিন্তু সহযোগিতা চান এবং সেই জন্য কর্নেল তাহের এই অভ্যুত্থানটা ঘটান। এবং এই অভ্যুত্থানে তাহেরের প্ল্যান ছিল এইরকম যে জিয়াকে দিয়ে তিনি রেডিওতে সিপাহী জনতার বিপ্লবের ঘোষণা দেওয়াবেন, সাথে জিয়া পাঠ করবেন এই বিপ্লবের এবং জাসদের 12 দফা দাবি এবং সেই মোতাবেক জিয়াকে মুক্ত করে সিপাহী জনতা। কিন্তু জিয়াউর রহমান সিপাহী জনতার কথা মতো কাজ করলেন না। তিনি সিপাহী জনতার সাথে রেডিওতে না গিয়ে আগেই রেকর্ড করা নিজের ছোট্ট একটি বার্তা রেডিওতে পাঠিয়ে দেন এবং সেই বার্তায় তিনি নিজেকে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এবং সেনা প্রধান হিসেবে ঘোষণা করেন। মানে বিশাল বিশৃঙ্খল পরিস্থিতি, সিপাহী জনতার বিপ্লব এবং জিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী খালেদ মোশাররফের মৃত্যু। তো এত সব ঘটনার পরে জিয়া যখন নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং সেনা প্রধান হিসেবে ঘোষণা করলেন, তখন সকল নাটকীয়তার ক্রেডিট চলে যায় জিয়াউর রহমানের ঘরে। মানুষ ভাবতে শুরু করে জিয়ার নেতৃত্বেই তাহলে এত সব নাটকীয়তা চলছে। তো আমার কাছে মনে হয় যে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এইটার একটা চমৎকার সুযোগ নিয়েছিলেন জিয়া এবং এর মাধ্যমে তিনি চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। তবে সবকিছুর পেছনে যে জিয়ার হাত ছিল না, সেইটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তার মানে জিয়াউর রহমানের ক্ষমতার কেন্দ্রে আসার পেছনে কর্নেল তাহেরের ব্যাপক ভূমিকা রয়েছে এবং কর্নেল তাহেরও চেয়েছিলেন জিয়ার মাধ্যমে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দাবিগুলোর বাস্তবায়ন করাবেন। কিন্তু ততক্ষণে জিয়াউর রহমান বুঝে ফেলেছেন যে তার ক্ষমতা পাকাভূত করার একটা বিশাল সুযোগ এসে গেছে। তার সাথে ক্ষমতার প্রতিযোগিতা করা KM শফিউল্লাহ এবং খালেদ মোশাররফ কেউই মাঠে নাই। ছোটখাটো যারা আছেন তাদেরকে সামনে থেকে যদি একটু সরিয়ে দেওয়া যায়, তাহলে ক্ষমতা একদম পাকাভুক্ত হয়ে যাবে। সেই সুযোগ মিস করলেন না জিয়া। ইতিহাসে এমন সুযোগ মিস করার কোনো নজিরও নাই। মধ্যযুগে কিংবা প্রাচীন যুগে রাজার সবচেয়ে কাছের কর্মচারীও যখন সুযোগ পেতেন, তখন এভাবেই ক্ষমতা বাগিয়ে নিতেন। বাংলার ইতিহাসে স্বাধীন সুলতানি যুগের সূচনাকারী ফখরুদ্দিন মুবারক শাহ, তিনিও কিন্তু রাজ কর্মচারী থেকেই সুযোগ বুঝে ক্ষমতা বাগিয়ে নিয়েছিলেন। কিন্তু আধুনিক গণতান্ত্রিক যুগে এইরকমভাবে ক্ষমতা বাগিয়ে নেওয়াকে ভালো চোখে দেখা হয় না, কিন্তু জিয়াউর রহমান সেটাই করেছেন। তো ক্ষমতার কেন্দ্রে আসার কিছুদিন পরে 24 নভেম্বর কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয়। যেই কর্নেল তাহের জিয়াকে মুক্ত করেছিলেন এবং 1976 সালের 21 জুলাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সামরিক আদালতে তাকে ফাঁসি দেওয়া হয়।
যেই তাহেরের অভ্যুত্থানে জিয়া ক্ষমতায় এসেছেন সেই তাহেরকে সামরিক আদালতে কেন বিচার করা হয়েছে এইটা কিন্তু একটা রহস্য, আর এই রহস্যের পেছনে রয়েছে ক্ষমতাকে স্থায়ীকরণের চিন্তা। তো এরপর দীর্ঘদিন পর 2013 সালে কিন্তু সুপ্রিম কোর্ট এক রায়ের মাধ্যমে এই কর্নেল তাহেরের যে বিচার এইটাকে অবৈধ ঘোষণা করে। শুধু এইটুকুই না, জিয়ার শাসনামলে অন্তত 21টি অভ্যুত্থানের চেষ্টা করা হয়। জিয়া সবগুলোই বেশ শক্ত হাতে দমন করেন। অভ্যুত্থান দমন করতে গিয়ে বহু সৈন্যের বিপক্ষে ফাঁসির অর্ডারও দিতে হয়েছে। এরকম ভাবে 1977 সালের 2 অক্টোবর বিমান বাহিনীর একটি ব্যর্থ অভ্যুত্থানে 1143 জনের ফাঁসি কার্যকর করা হয়। কারাগারগুলোতে ফাঁসির পরিমাণ চিন্তা করে এই ঘটনাকে গণফাঁসি হিসেবে উল্লেখ করা হয়। হ্যাঁ, কেউ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকলে সরকার যদি তা ধরতে পারে তার তো শাস্তি হবে, কিন্তু সংখ্যাটা যেখানে 1200-র মতো, তখন সেই শাসকের কার্যক্রম নিয়ে প্রশ্ন কিন্তু করাই যায়। তার মানে নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য ব্যাপক রক্তপাত করেছিলেন মেজর জিয়া। তো চরম বিতর্কিত আরেকটি কাজ মেজর জিয়া করেছিলেন, তিনি ইন্ডেমনিটি অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করেছিলেন। মূলত 1975 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখ রাষ্ট্রপতি খন্দকার মুশতাক একটি অধ্যাদেশ জারি করেন, যার মাধ্যমে শেখ মুজিব হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা যাবে না এমনটা বলা হয়। এই অধ্যাদেশটাকে সংসদ গঠনের পর জিয়ার নেতৃত্বে 1979 সালে আইনে পরিণত করা হয়। এর ফলে শেখ মুজিবের পরিবারের জীবিত কেউ হত্যাকাণ্ডের বিচারও চাইতে পারেনি, যেটা কিন্তু মূলত অধিকার খর্ব করা। আর এই অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করার ইস্যু থেকেই অনেকেই শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জিয়ার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেন। আর এই ব্যাপারগুলো কিন্তু জিয়াউর রহমানকে ব্যাপক সমালোচনার মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু সামরিক পোশাকের বাইরের জিয়াউর রহমান ছিলেন একেবারে ভিন্ন। তিনি গরিব মেহনতি মানুষের কথা ভাবতেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা করেন। হুমায়ুন আহমেদের ভাষায়, লোকটা খাল কেটে দেশ বদলায় ফেলতে চায়। জিয়ার নির্দেশে দেশ জুড়ে কৃষি সেচ এবং পানি নিষ্কাশনের উদ্দেশ্যে খাল খনন করা হয়। শুধুমাত্র 1979 সালেই 50 লাখ একর কৃষি জমিতে সেচের প্রকল্প নেওয়া হয়, যেটা 1980 সাল নাগাদ গিয়ে দাঁড়ায় 180 লাখ একর। বর্ষার পানির বাইরেও কৃষক ফসল উৎপাদনের জন্য সুযোগ পায়, বাড়ে খাদ্য উৎপাদন। টানা 2 বছর বাংলাদেশ খাদ্য উৎপাদনে আগের নিজের রেকর্ডই ভেঙে দেয়। খাদ্যাভাব ব্যাপকভাবে কমে আসে। জিয়াউর রহমান দেখেছিলেন যে কৃষিতে বিপ্লব ছাড়া দেশের মানুষের ভাগ্য বদলাবে না, তাই সেচের বাইরে কৃষি উন্নয়নের নতুন নতুন উদ্যোগ নিতে লাগলেন তিনি। কৃষি ঋণ বিতরণের উদ্দেশ্যে বিনা জামানতে 100 কোটি টাকার বিশেষ ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়। অর্থকারী ফসল পাটের ন্যায্য মূল্য বেঁধে দেওয়া হয়। বন্যা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। সবকিছুর ঊর্ধ্বে তার উদ্দেশ্য ছিল খাদ্য উৎপাদন দ্বিগুণ করা। সেটা তিনি করতে পেরেছিলেন, এবং এসব কাজের মধ্য দিয়ে কৃষকের মুখে হাসিও ফুটেছিল। আপামর জনগণের কাছে জিয়ার জনপ্রিয়তা বেড়েই চলছিল। জিয়াউর রহমানের আরেকটা কৃতিত্ব, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। শেখ মুজিব যেখানে আইন করে একদলীয় বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, জিয়াউর রহমান সেখানে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বহুদলীয় রাজনীতি নিয়ে আসেন। মূলত বহুদলীয় রাজনীতি নিয়ে আসার পেছনে উদ্দেশ্য ছিল এই যে সামরিক বাহিনী থেকে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে এসেছেন জিয়া, এইটাকে বৈধতা দেয়া। মানে এমন কিছু তিনি করতে চেয়েছিলেন যাতে এইটা প্রমাণ হয় যে জিয়াকে জনগণ চাইতো। এই জন্য তিনি 3 বার নির্বাচন আয়োজন করেন। প্রথমবার তিনি গণভোটের আয়োজন করেছিলেন। 1977 সালে 30 মে এই ভোটে জনগণ হ্যাঁ না ভোট দেয়। পৃথিবীর প্রায় সকল সামরিক শাসকরাই ক্ষমতা দখলে নেওয়ার পর এমন একটা ভোট আয়োজন করে যেখানে জনগণ তাকে চায় কিনা সেই ব্যাপারে হ্যাঁ না ভোট দেয়। এবং পৃথিবীর ইতিহাসে এইরকম গণভোটে কারো হেরে যাওয়ার কোনো নজির নাই। গণভোটকে ব্যাপকভাবে প্রভাবিত করা হয় নরমালি, এবং জিয়া সেই গণভোটে 99% ভোট পেয়েছিলেন। এরপর জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করেন 1978 সালের 3 জুন। নির্বাচনের সময় তিনি নিজে প্রধান সামরিক আইন প্রশাসক এবং সেনাপ্রধান ছিলেন, এবং এই পদে থেকেই তিনি নির্বাচনে অংশ নেন, যেটা বেআইনি ছিল। এরপরও এই নির্বাচন নিয়ে রয়েছে নানান অভিযোগ। সরকারি সুবিধা গ্রহণ এবং ভোট কারচুপির অভিযোগ রয়েছে জিয়ার বিরুদ্ধে। জিয়া এই নির্বাচনে রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করেছেন, তথ্য মন্ত্রণালয়ের প্রেস ব্যবহার করে নিজের পোস্টারও ছাপিয়েছিলেন তিনি। প্রচারণার জন্য রাষ্ট্রীয় গণমাধ্যম এবং জেলা প্রশাসনকে ব্যবহার করেছিলেন বলে জানা যায়, যেগুলো ছিল একদমই বেআইনি। এই নির্বাচনে জিয়ার প্রতিদ্বন্দ্বী ছিলেন আতাউল গনি ওসমানী। বর্ষায় তিনি যখন কাদা রাস্তায় নির্বাচনী প্রচারণা করতে হিমশিম খাচ্ছিলেন, তখন জিয়াউর রহমান রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক উইলিয়াম বর্ডার 1978 সালের 4 জুন তার প্রকাশিত রিপোর্টে প্রচুর জাল ভোট আর প্রতিপক্ষ এজেন্টদের নির্বাচনী কেন্দ্র থেকে বের করে দেওয়ার কথা লেখেন। এই নির্বাচনে প্রতিপক্ষ গণ ঐক্য জোটের 40 কর্মী সমর্থক নিহত হয়। সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে 200টিরও অধিক কেন্দ্র থেকে পোলিং এজেন্ট আর নির্বাচনী পর্যবেক্ষকদের বের করে দেয়। যাই হোক, এত কিছুর ভেতর দিয়ে এই নির্বাচনে 76% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান। মানে যেভাবেই হোক তিনি সামরিক শাসক থেকে জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টে পরিণত
পরিণত হন। এরপর তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজে একটা রাজনৈতিক দল গঠন করবেন এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবেন, যেখানে তার নিজের দলের পাশাপাশি সকল দল অংশগ্রহণ করবে। সে উদ্দেশ্যে 1978 সালের 1 সেপ্টেম্বর গড়ে তোলেন বিএনপি নামের রাজনৈতিক দল। অন্যান্য দলকে রাজনীতির জন্য আহ্বান জানান। জিয়ার উদ্যোগে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামও রাজনীতি করার অধিকার পায়, যারা 1972 সালে নিষিদ্ধ হয়েছিল। 1979 সালের 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই নির্বাচনের জন্য বাংলাদেশে জাতীয়তাবাদের উপর প্রচারণা চালায় জিয়া ও তার দল। যাই হোক, নির্বাচন হয়ে যায় এবং এতে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ সহ মোট 29টি রাজনৈতিক দল অংশ নেয়। মোট প্রার্থী ছিল 2125 জন। তো একদিকে জিয়াউর রহমান রাজনৈতিক সংস্কার ও রাজনৈতিক দল গঠন এবং নির্বাচন আয়োজন করেন, অন্যদিকে চীন এবং মুসলিম বিশ্বের সহায়তায় দেশের অর্থনৈতিক উন্নয়ন করেন। কৃষি এবং অবকাঠামোতে তিনি ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন, যা জিয়ার জনপ্রিয়তাকে বৃদ্ধি করে দেয়। সেই জনপ্রিয়তা 1979 সালের এই নির্বাচনে ব্যাপক কাজে দেয়। নির্বাচনে বিএনপি 207টি আসন লাভ করে। বিভক্ত আওয়ামী লীগ মালেক উকিলের নেতৃত্বে অংশ নিয়ে পায় 39টি আসন এবং অন্যান্য দলগুলো বেশ কিছু আসন লাভ করেছিল। এবং ওই নির্বাচনে বিরোধী মহল কারচুপির অভিযোগ করলেও অধিবেশনে তারা ঠিকই যোগ দেয়, যে কারণে সেই কারচুপির অভিযোগ অনেকটাই হালকা হয়ে যায়। এবং এর মধ্য দিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বৈশ্বিক মহলে এবং জাতীয় পর্যায়ে জিয়া সমর্থন আদায় করে নেন। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে জিয়াউর রহমান সকলের সমর্থন আদায় করে নিলেন, তা কিন্তু গভীর রাজনৈতিক দূরদর্শন না থাকলে সম্ভবই ছিল না। এরপর আরো 2 বছর জিয়ার শাসন চলে এবং তার শাসন সম্পর্কে অনেকেই ভালো ভালো কিন্তু কথাও বলেছেন। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে লিখেছেন, জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলে সৎ ছিলেন। তার মৃত্যুর পরে দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। শুধু হুমায়ুন আহমেদ না, পরবর্তী কোনো রাজনৈতিক দলই জিয়াকে দুর্নীতি এবং অর্থ কেলেঙ্কারির মতো কিছুতে অভিযুক্ত করতে পারেনি। একটা মানুষকে মানুষ আসলে কতটা ভালোবাসে কিংবা সেই মানুষটার জনপ্রিয়তা আসলে কেমন ছিল সেটা প্রমাণিত হয় তার মৃত্যুর পরে মানুষের রিয়াকশন দেখে। জিয়ার মৃত্যুর পর প্রায় 20 লাখ মানুষ তার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন, যেটা অভাবনীয় একটা ঘটনা ছিল। তো ভিডিও শেষ করব তার আগে জিয়াউর রহমানের একটা দূরদর্শী চিন্তা এবং তার মৃত্যুর ঘটনাটা শেয়ার করি। দেখেন, দক্ষিণ এশিয়ার একটা মরা সংগঠন আছে না, নাম সার্ক। সেই সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন কিন্তু জিয়াউর রহমান। জিয়াউর রহমান কল্পনা করেছিলেন দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অপরের জন্য এতটাই সহযোগী হবে যতটা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে রয়েছে। এর জন্য তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্রপ্রধানের সাথে কথাবার্তা বলে একটা আঞ্চলিক সংগঠন গঠনের উদ্যোগ নেন এবং পরবর্তীতে এই সার্ক গঠিত হয়। কিন্তু জিয়া যে মডেল চেয়েছিলেন সেই মডেলটার বাস্তবায়িত হয়নি। কিন্তু এরপরও কিন্তু সার্ক আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসেবে এখনো টিকে রয়েছে। তো এইভাবে চলতে চলতে 1981 সালের 30 মে হুট করে জিয়াউর রহমান চট্টগ্রামে আসেন। উদ্দেশ্য স্থানীয় বিএনপির 2 পক্ষের ঝামেলা মেটানো। এই জন্য তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছিলেন। সেখানে তাকে রাতের অন্ধকারে আক্রমণ করে হত্যা করা হয়। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে রহস্য এখনো রয়ে গেছে। তবে আমার ধারণা ক্ষমতার শুরুতে জিয়াউর রহমান অভ্যুত্থান দমনের জন্য অনেক সেনা অফিসারকে যেভাবে হত্যা করেছিলেন, সেখান থেকেই হয়তো সেনাবাহিনীর মধ্যে কারো ক্ষোভ থেকে থাকতে পারে, অথবা এখানে বহির্দেশ কিংবা কোনো বিশেষ রাজনৈতিক দলেরও হাত থাকতে পারে। যাই হোক, আলোচনা শেষে এইটা বলাই যায় যে ক্ষমতায় যাওয়ার মুহূর্তে এবং ক্ষমতাকে পাকাপোক্ত করতে জিয়া কঠোর ভূমিকা অবতীর্ণ হলেও শাসক হিসেবে জিয়া ছিলেন দক্ষ এবং জনপ্রিয়। যে জনপ্রিয়তার উপর ভর করে 1991 সালেও বিএনপি নির্বাচনে জয়লাভ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীতে বিএনপি সেই লিগেসিটা ধরে রাখতে পারেনি। তো আজকে এ পর্যন্তই। কমেন্টে আপনাদের মতামত জানান এবং এর পরের ভিডিওতে চেষ্টা করব জেনারেল এরশাদের শাসনামল নিয়ে কথা বলার।